আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অভিনন্দন। আইটি ক্লাস দেশপ্রবোধ 2024 সালে এই প্রশ্নটা তরঙ্গ শব্দ থেকে আসছিল। আমরা এই নোটবুকে লিখেছি, তোমরা লক্ষ্য করো। সুরসলেখা থেকে সৃষ্ট শব্দের এক্স ও ওয়াই মাধ্যমে, এখানে মাধ্যম হলো দুইটা, একটা এক্স মাধ্যম, একটা ওয়াই মাধ্যম। এক্স ও ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য 0.336 মিটার এবং 2.871 মিটার, কম্পাঙ্ক 520 হার্জ। এখন এক্স মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত? 0.634 মিটার। আর ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত? 2.871 মিটার, কম্পাঙ্ক হইল 520 হার্জ। এখানে তোমাদের প্রশ্ন হলো তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো। আমরা জানি তরঙ্গের পর্যায়কাল T is equal to 1/f। এখানে তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক f সমান কত? 520 হার্জ। এই যে 520 হার্জ, এটা কি আসলে পার সেকেন্ড বলা যায় না? 520 পার সেকেন্ড আমরা বলতে পারি, যেহেতু t is equal to হলো 1/f। আবার f কত? f কিন্তু আবার 1/t, তাই না? এই যে t হলো পর্যায়কাল, এটা হলো সেকেন্ড, তো 1/সেকেন্ড কি? পার সেকেন্ড। তাহলে কম্পাঙ্ক আমরা পার সেকেন্ড বলতে পারি না? 520 হার্জ মানে 520 পার সেকেন্ড। যেহেতু f সমান 1/t, t পর্যায়কাল সমান 1/f। আবার যেন f হইল কম্পাঙ্ক, আবার কম্পাঙ্কে কিন্তু পর্যায়কালের বিপরীত। পর্যায়কাল কি? সেকেন্ড। তাহলে 1/সেকেন্ড মানে পর্যায়কাল হইল পার সেকেন্ড। 1/সেকেন্ড কি? পার সেকেন্ড। অর্থাৎ কম্পাঙ্ক আমরা পার সেকেন্ড বলতে পারি। তাইলে বলতে পারি 1/520 পার সেকেন্ড। তাইলে 1/520 পার সেকেন্ড কি? 1/সেকেন্ড। পার সেকেন্ড হলো 1/সেকেন্ড। তাহলে 1/520 1/520 1.923076923 10⁻³ সেকেন্ড। এটা আমরা বলি 1.923 10⁻³ সেকেন্ড। ঠিক আছে? যেহেতু পর্যায়কালের একক সেকেন্ড হবে, কিভাবে সেকেন্ড হলো এটা আমরা ব্যাখ্যাটা দিয়ে দিলাম। আসলে আমরা জানি পর্যায়কালের একক হলো সেকেন্ড, তরঙ্গ বেগের একক হলো মিটার পার সেকেন্ড, কম্পাঙ্কের একক হলো হার্জ। হার্জ হওয়া সত্ত্বেও আবার আমরা বলতে পারি পার সেকেন্ড। কম্পাঙ্কের একক কিন্তু আমরা হার্জ আমরা জানি, তাহলে আমরা পার সেকেন্ড বললে কিন্তু ভুল হবে না। কারণ কম্পাঙ্কের এফ হইল 1/t, যেখানে টি হইল পর্যায়কাল, তো পর্যায়কালের একক কি? সেকেন্ড। তাহলে 1/সেকেন্ড, 1/সেকেন্ড কি? এক্স ইনভার্স মানে সেকেন্ড ইনভার্স, অর্থাৎ পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 1/520 পার সেকেন্ড। তাহলে 1/520 এটা আলাদা করে ফেললাম, ইন্টু 1/ পার সেকেন্ড হলো আবার 1/s মানে 1/সেকেন্ড। তার মানে 1/20 হইলে 1.92 এটা তো 10⁻³ আবার 1/সেকেন্ড হইলো সেকেন্ড, অর্থাৎ এই হচ্ছে। কিন্তু আমরা সরাসরি লিখতে পারতাম যে পর্যায়কাল সেকেন্ড, কিন্তু আমরা সেকেন্ডটা কি হইলো এটা আমরা ব্যাখ্যাটা দিয়ে দিলাম। ঠিক আছে? এগুলো পর্যায়কাল।
পরের প্রশ্ন, এক্স ওয়াই কোন ধরনের মাধ্যম গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। ওয়াই কোন ধরনের মাধ্যম, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। আমরা লক্ষ্য করছি এখানে সুসংহত থেকে সৃষ্ট শব্দের এক্স এবং ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হইল 0. এত মিটার এবং ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হইল 2.871। আমরা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো আসলে এক্স এবং ওয়াই কোন ধরনের মাধ্যম, আমরা কি বের করলে এটা আমরা বুঝতে পারবো। এখানে এক্স মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এক্স ল্যামডা এক্স 0.634 মিটার, ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়াই 2.871 মিটার। কম্পাঙ্ক F is equal to 520 হার্টজ। যেহেতু এই মাধ্যমের এক্স মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য আছে, আবার এই যে কম্পাঙ্ক এটা কিন্তু উভয় মাধ্যমের, যেহেতু উল্লেখ নাই তরঙ্গ উভয় মাধ্যমের কম্পাঙ্ক হইল 520 হার্টজ। এখন এক্স মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য যদি এত হয় আর কম্পাঙ্ক যদি এত হয়, তাহলে আমরা কি নিতে পারি, মাধ্যমে তরঙ্গ বেগ নিতে পারি, তাই না? সুতরাং এক্স মাধ্যমে তরঙ্গ বেগ বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, না এফ ল্যামডা। তাহলে এক্স দিতে হবে, তাহলে আমরা কত পাইলে কম্পাঙ্ক হইল 520 হার্টজ, আর এক্স মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হইল 0. এই যে 520 হার্টজ, এই 520 হার্টজ কিন্তু 520 পার সেকেন্ড বলতে পারি। আবার তরঙ্গ দৈর্ঘ্য হইল 0.634 মিটার। তাহলে আমরা কত পাইছি, পার সেকেন্ড আছে, মিটার আছে, তার মানে তরঙ্গ বেগ তো মিটার পার সেকেন্ড। আমরা সংখ্যাগুলো গুণ দিয়ে হিসাব করলে 520 ইন্টু 0.634 329.68 কি হবে, মিটার আছে পার সেকেন্ড আছে, তার মানে মিটার পার সেকেন্ড। আমরা জানি যেহেতু এটা ব্যাগের একক মিটার পার সেকেন্ড, কিন্তু মিটার পার সেকেন্ড কিভাবে হইল ব্যাখ্যা এখানে আছে। যেহেতু কম্পাঙ্ক হার্টজকে আমরা বলতে পারি পার সেকেন্ড, 520 হার্টজ, তার মানে 520 পার সেকেন্ড, ঠিক আছে। আর তরঙ্গ দৈর্ঘ্য আমরা বললাম এটা মিটার, তাহলে কত হয়েছে, মিটার পার সেকেন্ড। বস্তুগুলো অসুবিধা নেই। আবার ওয়াই মাধ্যমে তরঙ্গ বেগ যদি আমরা হিসাব করি, বেগ ওয়াই এফ ল্যামডা ওয়াই, কম্পাঙ্ক সেম, কম্পাঙ্কের পরিবর্তন নাই, আর ল্যামডা হইল ওয়াই মাধ্যম মানে ল্যামডা ওয়াই। কত পাইছো, কম্পাঙ্ক 520 পার সেকেন্ড, তাই না? আর ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত পাইছো, 2.871।
মিটার, তাইলে মিটার আর পার সেকেন্ড, তার মানে ব্যাগের এরকম মিটার পার সেকেন্ড মিলছে। তো সাধারণত আমরা জানি ব্যাগের এরকম মিটার পার সেকেন্ড কিভাবে হইল এই ব্যাখ্যাটা কিন্তু আমরা বলতে পারি। 520 ইন্টু 2.871, তোমরা পাইছ 1492.92। কি বলবো, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আমরা লক্ষ্য করলাম ওয়াই মাধ্যমে শব্দের বেগ হইল 1400, ওয়াই মাধ্যমে শব্দের বেগ 1492.92, আর এক্স মাধ্যমে মানে শব্দের বেগ কত পাইছে, সুতরাং এক্স মাধ্যমে তরঙ্গ বেগ আমরা পাইছি 329.68, এটা 330 বলা যায়, 330 ডিগ্রি, 330 মিটার পার সেকেন্ড। এই যে 330 মিটার পার সেকেন্ড, আসলে এটা হইল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, তাই না। সুতরাং এক্স মাধ্যমে তরঙ্গ বেগ ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ 330। এই যে 330 মিটার পার সেকেন্ড, এটা 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 কি আসলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ, তাই না। এখন ওয়াই মাধ্যমে শব্দের বেগ আমরা কত পাইছি, 1492 এত। ওয়াই মাধ্যমে তরঙ্গ বেগ বি ওয়াই 1492.92 মিটার পার সেকেন্ড। এই যে 1492.92 মিটার পার সেকেন্ড, এটা আসলে কার বেগ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে শব্দের বেগ, পানিতে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে শব্দের বেগ, পানিতে শব্দের বেগ এল 1492.92 মিটার পার সেকেন্ড। তোমাকে প্রশ্ন বলছে এক্স ওয়াই কোন ধরনের মাধ্যম, তাহলে আমরা লক্ষ্য করলাম যে বেগ আমরা পাইছি এক্স মাধ্যমে, যে তরঙ্গের বেগ আমরা পাইছি 329.68, 330 কাছাকাছি, এই জন্য আমরা বলছি 330 মিটার পার সেকেন্ড। আর ওয়াই মাধ্যমে এই যে তরঙ্গ বেগ আমরা নিছি বিজুলটা এফ ল্যামডা, এফ ল্যামডা আর ল্যামডা হইলো তরঙ্গ দৈর্ঘ্য হইলো হিসাব করেছি, আর কম্পাঙ্কের কিন্তু পার সেকেন্ড বলা যায়। তাহলে পার সেকেন্ড আমরা বলি, তাহলে ওয়াই মাধ্যমে তরঙ্গ বেগ পাইছি 1492.92 মিটার পার সেকেন্ড, আর এক্স মাধ্যমে পাইছি 329.68, এটা আমরা ধরছি 330 কাছাকাছি যেহেতু। তাইলে এই যে 330 মিটার পার সেকেন্ড বেগ আসলে কার, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330, ঠিক আছে। এই যে 1492.92 মিটার পার সেকেন্ড ওয়াই মাধ্যমে তরঙ্গ বেগ আমরা পাইছি, আসলে এই বেগটা কার, এই বেগটা হইল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে শব্দের বেগ, তাই না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে শব্দের বেগ হলো 1492.92, আর এই যে 330 আমরা পাইছি, এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ, ঠিক আছে। এটা আমাদের কোন ধরনের মাধ্যম, যে গাণিতিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা কাকে বলে। আমরা আলোচনা করতেছি দিনাজপুর বোর্ড 2024, শব্দের তীব্রতা কাকে বলে। তীব্রতা কাকে বলে,
আমরা জানি শব্দের তীব্রতা সমান ই ইজ ইকুয়াল টু আসলে ওয়াট পার মিটার স্কয়ার। আসলে এই যে ওয়াটটা কি আসলে ক্ষমতা, আর এই যে মিটার স্কয়ার এটা কি আসলে ক্ষেত্রফল। এর থেকে আমরা এই যে পি ক্ষমতা এটা কি আসলে কাজ বাই সময়, ওয়ার্ক বাই টাইম, এটা হলো ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল একক কি? এখন এই যে কাজের একক কি আসলে জুল, তাই না? আর এই যে টাইম এটা কি সেকেন্ড, আর এই যে ক্ষেত্রফল এটা কি মিটার স্কয়ার। এই জন্য আমরা বলি আসলে এই যে জুল বাই সেকেন্ড, কাজ বাই সময় হলো ক্ষমতা, এটাকে আমরা বলি ওয়াট। আর এই যে মিটার স্কয়ার এটা নিচে আছে, এই জন্য আমরা বলি পার মিটার স্কয়ার। আসলে যদি আমরা এককটা ব্যাখ্যা করি তাহলে সংজ্ঞাটা সহজ হয়ে যায়, আমরা এককটাই জন্য আমরা লিখেছি। তো আসলে এই তীব্রতা হইল কোন বিস্তারে লম্ব বিস্তারে অভিমুখে শব্দ তরঙ্গের শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দ তীব্রতা বলে। শব্দ তীব্রতা একক হলো ওয়াট পার মিটার স্কয়ার। যেহেতু একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে শব্দ শক্তি প্রবাহিত হয় তার পরিমাণ হইল শব্দ তীব্রতা। ঠিক আছে, তাহলে শব্দ তীব্রতা কি আসলে শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি, এটা হলো জুল শব্দ শক্তি, যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দ তীব্রতা বলে। ওকে, পরের প্রশ্ন, শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভরশীল কেন? ব্যাখ্যা করো। শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভরশীল কেন? ব্যাখ্যা করো। আমরা জানি শব্দের বেগ আসলে কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, তারপরে তরল সবচেয়ে কম হইল বায়ুর মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম, তারপরে হলো তরল মাধ্যমে শব্দের বেগ বাতাস থেকে বেশি। ঠিক আছে, আবার কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, এটা আমরা জানি। তো এই হলো মাধ্যমের ঘনত্ব। আর যদি বাতাস মাধ্যমের শব্দের বেগ আমরা হিসাব করি, বাতাসের টেম্পারেচার যখন বেশি থাকে তখন শব্দের বেগ থাকে বেশি, টেম্পারেচার যখন কম থাকে শব্দের বেগ থাকে কম। টেম্পারেচার আবার ডিপেন্ড করে কার উপরে? ঘনত্বের উপরে। ঘনত্ব যদি বাড়ে তাহলে টেম্পারেচার কিন্তু কমে, আর ঘনত্ব যদি কমে তাহলে টেম্পারেচার বাড়ে। ঠিক আছে, বাতাসের ঘনত্ব কমে গেলে টেম্পারেচার বাড়বে, আর ঘনত্ব যদি বেড়ে যায় টেম্পারেচার বাড়বে, আর টেম্পারেচার যদি বাড়ে শব্দের বেগ বেড়ে যায়। তো এখন আমরা আর্দ্র বাতাস, শুষ্ক বাতাসের শব্দের বেগ কম, আবার টেম্পারেচার যখন বেশি থাকে তখন শব্দের বেগ বেশি। টেম্পারেচার বেশি থাকে কখন? বাতাসের ঘনত্ব যখন কমে যায়, বাতাস যখন আর্দ্র থাকে বাতাসের ঘনত্ব কমে, ঘনত্ব কমলে টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে কিন্তু শব্দের বেগ বাড়ে। ওকে, কিন্তু শব্দের বেগ আসলে মূলত নির্ভর করে টেম্পারেচার উপরে। টেম্পারেচার কিন্তু বাতাসের ঘনত্বের উপরে ডিপেন্ড করে। ঘনত্ব কি বেশি না কম? ঘনত্ব কমলে টেম্পারেচার বাড়ে, ঘনত্ব বাড়লে টেম্পারেচার কমে, আর টেম্পারেচার কমলে কিন্তু শব্দের বেগ কমে। এগুলো আমাদের ব্যাখ্যা। ঠিক আছে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।